স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হয় দিবসটি। যদিও নারীদের সম্মান জানাতে এই দিবস, কিন্তু এই সময়েও নানা রকম হয়রানির শিকার হচ্ছেন নারীরা। বিশ্লেষকরা বলছেন, নারীকে নিরাপত্তাহীনতায় রেখে সমাজের এগিয়ে যাওয়া সম্ভব নয়। ৫৪ পেরিয়ে স্বাধীন দেশ বাংলাদেশ, অথচ নারীরা এখনও প্রশ্নবিদ্ধ হচ্ছে সামাজিক নানা প্রথা ও বিধিবিধানে। পুরুষরা নিজেদের ইচ্ছেমতো চলাফেরা করতে পারলেও নারীরা তা পারছে না, হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি রাজধানীতে ২ নারী এমনই হেনস্থার শিকার হন। সাইড থেকে অনেক কথাবার্তা বলে, কিন্তু তাদের তো রাইটস না এটা বলার জন্য, কারণ আমার নিজস্ব ফ্যামিলি আছে, দেন আমরা এখন অ্যাডাল্ট, তো আমাদের নিজেদেরও তো নিজেদের ভালো বোঝাটা অনেক আছে। আমাদের এটা উচিত না একজনকে নিয়ে মন্তব্য করা, কারণ আমরা নিজ জায়গা থেকে যদি সচেতন থাকি তাহলে দেশ সুন্দর হবে আরও। আর আমার বোন, আমার মা বা আমার ক্লাসমেট যারা আছে তারা যাতে নির্বিঘ্নে রাতের বেলা বের হতে পারে, তারা যাতে সমাজে নির্বিচারে চলাফেরা করতে পারে, তাদের যে নিরাপত্তা আমাদের দরকার, এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করা আমাদের প্রতিটা পুরুষের দায়িত্ব। এসব ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে, পাশাপাশি হেনস্থাকারীদের বিচার না করলে আরও বেপরোয়া হয়ে উঠবে। একটা খুব কড়া একটা মেসেজ তাদের দিতে হবে যে এই সমস্ত ব্যবহার কোনো মতে আমাদের সমাজে, আমাদের দেশে এটা গ্রহণযোগ্য না, এটা সহ্য করা যাবে না, এবং এটার একটা প্রতিকার আছে, শাস্তি আছে। নারী হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে নারীকে গণ্য করার কথা বলেন এ সমাজবিজ্ঞানী। একজন নারী এবং পুরুষ এদেশের একজন নাগরিক হিসাবে সংবিধানে যে অধিকারগুলোর কথা উল্লেখ করা আছে সেই অধিকারগুলো তিনি ভোগ করবেন। কিছু কিছু ঘটনা কিন্তু এই প্রশ্নের সৃষ্টি করে যে নারী সম্পর্কে এখনও অনেকের ধারণা কিন্তু বলা যেতে পারে এই যে সংবিধান বা আইনের সাথে সাংঘর্ষিক। বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশ্য ধূমপান কিংবা নারী কি পোশাক পরবে, কিভাবে চলাফেরা করবে তা নির্ধারণ করার অধিকার অন্য কারো নেই। একজন নারী যদি তার এই প্রচলিত আইনের বাইরে বা সমাজের রীতির বাইরে কোনো ধরনের কাজ করে থাকে, সেটি দেখার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে, তারা সেটি দেখবে। আমাকে অনেক নারীরা বলে যে তারা বাড়ি থেকে বেরোতে ভয় পায়, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা কি একটা স্বাধীন দেশে একটা এই সমাজ এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? ২০২৫ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হলেও পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার মাগুরা সদর থানা ঘেরাও করে একদল বিক্ষুব্ধ জনতা। এ সময় সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, কিছু লোক দ্রুত বিচারের দাবি করছে, কিন্তু সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় 8 বছরের ওই শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ ও শিশুটির ভগ্নিপতি সজীব শেখকে আটক করা হয়েছে। আজকে জুম্মার নামাজের পরে হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে। তাদের বক্তব্য স্পষ্ট না, আমরা তাদের সাথে একাধিকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট যৌক্তিক কথা কিংবা অভিযোগ নিয়ে আসেনি আমাদের কাছে। তাদের কাজ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ ও নির্মমভাবে হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জানায়, পতিত আওয়ামী লীগ সরকার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে এখনও তা চর্চা হচ্ছে। মাগুরায় 8 বছরের শিশুকে যে ধর্ষণ করা হয়েছে তাই নয়, এরপর তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এমন ঘটনা প্রতিনিয়ত চলতে থাকলে মানুষের আইনের প্রতি আস্থা থাকবে না। তাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
গণহত্যার বিচার ও সংস্কার বিষয়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, নির্বাচনের আগে এর বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান। দেশে নারীর ওপর সহিংসতা ও ইফটিজিংয়ের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন তিনি। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। উঠে আসে সম্প্রতি বসুন্ধরায় ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয়টি। আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টের, তার বিরুদ্ধে ছাত্রদলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয়, তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। দলটির আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থান ও আগামী জাতীয় নির্বাচন সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। গণ অভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা ও অবমাননার ঘটনার প্রতিবাদ জানান এই তরুণ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। বিভিন্ন জায়গায় সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এনসিপি আহ্বায়ককে সাংবাদিকরা প্রশ্ন করেন। বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 10 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে ইফতার করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় 2 যুগের সাহিত্য সাধনায় একই অধ্যাক্ষর দিয়ে 3টি গ্রন্থ রচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির। বিশ্ব সাহিত্যে বিরল এমন সাহিত্য রচনায় 28,000 শব্দের ব্যবহার করা হয়েছে, যেখানে প্রতিটি শব্দ শুরু হয়েছে ক দিয়ে। চট্টগ্রাম হিসেবে পরিচিত বিশ্ব সাহিত্যের এই স্বতন্ত্র ধারা অনুসরণ করে বাংলায় গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ, লিখেছেন ইসমোনাখ্যাত এই লেখক। কনিষ্ঠ কাকু কেষ্ট, কেউ কেউ কেষ্টরে কবি কেষ্ট করেও কয়, কেননা কেষ্ট করুণ কণ্ঠে করুণাময়ীর কীর্তন করত, কবিতা কইত, কাব্য করত। কিন্তু কপাল কুণ্ডলা কেষ্ট কুমুদিনী ক্লিনিকের কবিরাজ কাকা কইলেন, কেষ্টর কণ্ঠে কিনা কফের কুণ্ডলী করেছে। কেষ্টর কণ্ঠে ক্যান্সার, কফের কারণে কেষ্ট কেবলই কাশে, কেকর কেকর করে কাশে। ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির ওরফে ইসমোনাকের কষ্টকবি নামের বইয়ে প্রতিটি শব্দ শুরু হয় ক দিয়ে। এভাবেই লিখেছেন 3টি বই। 24 বছর গবেষণা করে প্রথমে লিখেছেন কেষ্টকবির কষ্টগুলো। এই বইয়ে রয়েছে প্রায় 7,500 শব্দ, আর প্রতিটি শব্দেরই প্রথম অক্ষর ক। গ্রিক সাহিত্যে দেখলাম যে একটা সাহিত্যের একটা ধারাকে আলাদা করা হয়েছে, যার নাম টটোগ্রাম, একই বর্গীয় বর্ণ দিয়ে সাহিত্য রচনা। তখন সিদ্ধান্ত নিলাম যে আমি সাহিত্য লিখবো এবং টটোগ্রাফ সাহিত্য লিখবো। 2013 সালে কেষ্টকবির কনফারেন্স এবং 2016 সালে লিখেছেন কেষ্টকবি। এই লেখকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাওয়াগাঁও গ্রামে। 1967 সালের 30 সেপ্টেম্বর জন্ম নেয়া ইসমোনাকের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে, শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ব সাহিত্য জগতে যে সকল ধারা আছে তার মধ্যে চট্টগ্রাম একটা প্রচলিত ধারা না হলেও এটা ব্যতিক্রমী ধারা। প দিয়ে শুধুমাত্র শব্দ লেখাটা এটা সবার পক্ষে সম্ভব না। বই রচনা করতে গিয়ে দেখা গেল উনি আর্থিকভাবে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন। সাহিত্যের প্রতি তার যে সেই আকর্ষণ এবং সাহিত্যকে সমৃদ্ধ করার যে চেষ্টা, এটা কিন্তু নতুন প্রজন্মকে প্রেরণা যোগাবে। ইসমোনাকের প্রত্যাশা সরকারি স্বীকৃতির পাশাপাশি পাঠ্য বইয়ে স্থান পাবে তার লেখা। বাংলা একাডেমি কেন আমার এই লেখাটাকে কদর করেন। দীপ্ত,
বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় নতুন সরকারের নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানা গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী ছিল। শুক্রবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন বৃহস্পতিবার আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকেই আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। অন্যদিকে আসাদপন্থী আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ম্যাচ শুরু রাত ৯টায়। আরেক ম্যাচের সন্ধ্যা ৬:৩০টায় নটিংহ্যামের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুম জুড়েই মাঠে উত্তাপ ছড়িয়ে বেড়াচ্ছে লিভারপুল। ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কাছাকাছি অলরেডরা। তাই বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য আর্নি স্লটের শিষ্যদের। এর আগে প্রথম রাউন্ডে সাউদাম্পটনকে হারানোর সুখস্মৃতিও আছে সালা ম্যাক অ্যালিস্টারদের। এদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ম্যান সিটি। ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৪-এ সিটিজেনরা। প্রতিপক্ষ নটিংহ্যাম ১ পয়েন্ট বেশি নিয়ে ম্যান সিটির ওপরেই আছে। তবে প্রথম লেগে ফরেস্টকে হারানোর অভিজ্ঞতা আছে গার্দিওলার শিষ্যদের। লা লিগার শীর্ষস্থান মজবুতের লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা। ঘরের মাঠে রাত ২টায় ওসাসুনার বিপক্ষে লড়বে তারা। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতালানরা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ২-এ অ্যাথলেটিকো আর ৫৪ পয়েন্ট নিয়ে ৩-এ রিয়াল মাদ্রিদ। এমনটাই লা লিগার পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা। তাই বার্সাকে শীর্ষস্থান ধরে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে জয়েই চোখ রাখতে হবে। তবে প্রথম লেগে ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে বার্সা। আর এই ম্যাচের পরই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের লড়াই। তাই ওসাসুনার বিপক্ষে ম্যাচটা বার্সার কাছে প্রস্তুতির মঞ্চের পাশাপাশি প্রতিশোধেরও। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।